Your sleepless nights are coming. আঞ্জাম পাথিরা এটি একটি মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি। শহরে সিরিয়াল কিলিং হচ্ছে, তাও শুধুমাত্র পুলিশ অফিসার। কিন্তু কেন হচ্ছে এইসব খুন? অন্য অপরাধীরা যেখানে পুলিশকে এড়িয়ে চলতে চায়, সেখানে পুলিশের উপরে কেন খুনি আক্রোশ? এসব খুনের আসল রহস্য উদ্ঘাটনে ব্যস্ত কেরালা পুলিশ, আর তাদেরকে সাহায্য করছেন ক্রিমিনোলজিস্ট আনোয়ার। তারা কি পারবে এই সিরিয়াল কিলারের আসল রহস্য উদ্ঘাটন করতে? এই সিনেমা দেখে শেষ করলেও রেশ কাটতে সময় লাগবে আপনার, মাথা ঘুরবে আপনার। এই কথা আগে জানিয়ে রাখলাম, কিন্তু আজকে এই ভিডিওতে আঞ্জাম পাথিরার এন্ডিং নিয়ে এমন অনেক কিছুই জানতে পারবেন যা প্রথম দেখায় বেশিরভাগ দর্শকই মিস করছেন। তবে এখনো এই সিনেমাটি না দেখা থাকলে আমাদের ডিসক্রিপশন বক্সে মুভিটি দেখে তারপর আমাদের ভিডিওটি দেখতে আসুন। গল্প শুরু আনোয়ার নামের একজন সাইকোলজিস্টকে ঘিরে। জেলখানায় এসেছেন একজন কয়েদির সাথে দেখা করতে। যে কয়েদির সাথে দেখা করতে এসেছেন সে হচ্ছেন একজন সাইকো কিলার, আর তাকে খুব শীঘ্রই ফাঁসি দেওয়া হবে। আনোয়ার ক্রিমিনোলজিস্টের উপরে পিএইচডি করার কারণে সে বিভিন্ন টাইপের ক্রিমিনালদের সাথে দেখা করে, তাদের ক্রাইম স্টোরি সম্পর্কে জানার চেষ্টা করে। একজন ক্রিমিনোলজিস্টের কাজ হচ্ছে কোনো ক্রাইম কেস সলভ করতে পুলিশকে সাহায্য করা। আনোয়ার একজনের পুলিশ ফ্রেন্ডও রয়েছে, সে হচ্ছে এসিপি অনিল মাদাবান। তো আনোয়ার তার বন্ধুর সাথে কথা বলার পর রাতে বাড়ির ফেরার পথে একজন ভিক্ষুকের সাথে দেখা হয়। সে ভিক্ষুককে কিছু টাকা দেয়, তবে ভিক্ষুক যাওয়ার আগে আনোয়ারকে বলে আর কিছুদিন পরেই আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। যা শুনে আনোয়ার কিছুটা চমকে যায়, এমনকি রাতে ঘুমানোর সময় চিন্তা করতে থাকে ভিক্ষুক তাকে এমন কথা কেন বললো। অন্যদিকে সে রাতে ডিএসপি আব্রাম কাউসি নামক একজন পুলিশ অফিসার বাসায় যাওয়ার পথে হঠাৎ রাস্তার লাইটগুলো অফ হয়ে যায়। তারপর তার সামনে একটি ব্যান দেখতে পায়। ব্যানটিকে সন্দেহজনক লাগায় আব্রাম ব্যানটির কাছে যায়। তারপর ব্যানটি থেকে একজন লোক বের হয়ে তার সামনে আসে। আব্রাম পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায়, যার কারণে সে পেছনে তাকায়। আর এরপরই আব্রাম কিডন্যাপ হয়ে যায়। এর পরের দিন সকালে একটি কনস্ট্রাকশন ফিল্ডে আব্রামের ডেড বডি পাওয়া যায়। সেখানকার দুজন ওয়ার্কার বডিতে দেখে পুলিশকে ইনফর্ম করে। অনিল আনোয়ারকে ক্রাইম স্পটে ডেকে কেসটিতে ইনভলভ করে, যেহেতু আনোয়ার ফিল্ড এক্সপিরিয়েন্স চাচ্ছিল। আনোয়ার যখন ডেড বডিতে দেখে তখন তার বমি চলে আসে, কারণ সেই বডি থেকে দুটি চোখ উফরে ফেলা হয়েছে, এমনকি বডি থেকে তার হাড়টিও বের করে ফেলা হয়েছে। সে বডিতে কিলার একটি কেমিক্যাল স্প্রে ব্যবহার করে, যার কারণে কোনো কুলুই খুঁজে পায় না, অর্থাৎ কিলার বডিতে কোনো কুলুই রেখে যায়নি। ডাক্তার আব্রাম কাউসির লাশটি পরীক্ষা করে জানতে পারে প্রথমে আব্রাম কাউসিকে জীবিত অবস্থায় তার দুটি চোখ উপড়ে ফেলা হয়েছে, তারপর তার হাড়টিও বের করে নেয়। কিলার খুব নির্মম ভাবে তাকে খুন করে। এই কেসটি হ্যান্ডেল করার দায়িত্ব দেওয়া হয় বিএসপি ক্যাথরিনকে। তারপর এসিপি অনিল এবং আনোয়ারের সাথে আরো কিছু পুলিশ সদস্য মিলে মিত্র আব্রাহামের এলাকায় গিয়ে কিছু লোককে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু জিজ্ঞাসাবাদের পরও তারা কোনো ক্লু খুঁজে পায়নি। এমনকি সেই এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না। তো পুলিশ প্রাথমিকভাবে মনে করে হয়তো কোনো কিলার প্রতিশোধ নিতে আব্রাহামকে খুন করে। কিন্তু কিছুদিন পর রাতে আরেকজন পুলিশ অফিসার একইভাবে কিডন্যাপ হয়। আর এই পুলিশ অফিসার নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরই পুরো পুলিশ ডিপার্টমেন্ট নড়ে চড়ে বসে, আর তারা শহরের সমস্ত জায়গায় চেকিং করা শুরু করে দেয়। তখনই একটি ব্যান কিছু পুলিশ অফিসারকে দেখে সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু পুলিশ ব্যানটিকে আটক করে। ব্যানটিকে চেক করে কিছু সিগারেট ও তামাক পায়। তার পরের দিন সকালে পুলিশ স্টেশনের পিছনে একজন পুলিশ অফিসার একটি মূর্তি দেখতে পায়। সেই মূর্তিটি নিতে অফিসার যখন কাছে যায় তখন মূর্তির পাশে একটি লাশ দেখতে পায়, আর এই লাশটি হচ্ছে সে নিখোঁজ হওয়া পুলিশ সদস্য। আর এই বডিতেও কিলার ঠিক একইভাবে দুটি চোখ উফরে ফেলে এবং তার হাতটিও বের করে ফেলে। তারপর আনোয়ার ও অন্যান্য পুলিশ সদস্যরা মিলে পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। ফুটেজ চেক করার পর আনোয়ার বুঝতে পারে কিলার পুলিশ স্টেশনের সিসিটিভি হ্যাক করে ফুটেজ সরিয়ে ফেলেছে, যার কারণে কিলার যখন লাশটি ফেলে গিয়েছে সেই সময়ের কোনো ভিডিও সিসিটিভিতে রেকর্ড হয় নাই। এখন প্রশ্ন হলো এই খুনগুলো যদি কোনো সিরিয়াল কিলার করে থাকে, তাহলে প্রথম লাশটির সাথেও একটি মূর্তি পাওয়ার কথা ছিল, যেমনটা এই লাশের সাথে পেয়েছে। ঠিক তখনই আনোয়ার প্রথম মার্ডার স্পটের কিছু ফুটেজ চেক করে, আর সেখানে থাকে একটি ছবি জুম করার পর আনোয়ার একটি পাথরের নিচে একই রকমের একটি মূর্তি দেখতে পায়। মূর্তিটি পাথরের নিচে থাকায় তখন তাদের নজরই আসেনি। পুলিশের আর বোঝার বাকি ছিল না ক্রিমিনাল একজন সিরিয়াল কিলার, আর টার্গেট হচ্ছে পুলিশ সদস্যের। এখন কিরিয়ালকে ধরার একমাত্র হাতিয়ার হচ্ছে সে মূর্তি। আনোয়ার পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ গুলো কিভাবে হ্যাক হয়েছে তা জানার জন্য এনটিও নামের একজন হ্যাকারকে নিয়ে আসে। এনটিও সবকিছু চেক করার পর বলে কিলার আসলে অনেক চালু, আর সে হ্যাকিং এ অনেক দক্ষতা। কিলারকে ধরতে যখন সব দিক দিয়ে ব্যর্থ, তখন ডিএসপি ক্যাথরিন নতুন একটি প্ল্যান তৈরি করে। প্ল্যান মোতাবেক সকল পুলিশ সদস্যরা দুজন করে ভাগ হয়ে শহরের বিভিন্ন জায়গায় ডিউটি করতে থাকে, যাতে করে কিডন্যাপ করা অবস্থায় কিলারকে হাতে নাতে ধরতে পারে।
ডিউটি করা অবস্থায় মাইক্রোতে করে আসা কিছু বখাটে ছেলে ক্যাথরিনকে বিরক্ত করতে থাকে। ক্যাথরিন যখন তাদের দিকে বন্দুক তাক করে তখন ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ক্যাথরিন যখন পেছনে ফিরে তাকায় তখন তার সাথে থাকা পুলিশ অফিসারকে দেখতে পায় না। কিলার ততক্ষণে সেই পুলিশকেও কিডন্যাপ করে ফেলেছে। তারপর দুজন ডেলিভারি ম্যান আনোয়ারের বাসায় একটি পার্সেল দিয়ে চলে যায়। আনোয়ারের ওয়াইফ ফাতেমা পার্সেলের বক্সটি খুলতেই সেই পুলিশের লাশ দেখতে পায়, যা দেখে ফাতেমা অনেক ভয় পেয়ে যায়। আর লাশটির সাথেও একই রকমের একটি মূর্তি পায়। ফরেনসিক্স রিপোর্টে বক্সটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায়। ফিঙ্গারপ্রিন্টটি পুলিশের ডাটাবেজে থাকায় এই কিলারের সাথে ম্যাচ করে, যার নাম হচ্ছে কোকেন সামির। কি ভাবছেন দর্শক, কিলারকে ধরে ফেলেছে, গল্প এখানেই শেষ? কিন্তু মুভির টুইস্ট তো এখান থেকেই শুরু। পুলিশ যে কিলারকে খুঁজে পেয়েছে সে বিগত 3 মাস আগেই জেলখানা থেকে পালিয়েছে। তারপর আনোয়ার ও পুলিশ অনেক ইনভেস্টিগেশন করার পর ক্রিমিনাল সামির একটি ফোন নাম্বার খুঁজে পায়। সে নাম্বারে ট্র্যাক করার পর তারা সামিরের লোকেশন বের করতে সক্ষম হয়, কিন্তু তারা যখন সেই লোকেশনে যায় তখন তারা সেখানে সামিরকে মৃত অবস্থায় পায়। লাশের কন্ডিশন দেখে তারা বুঝতে পারে সামির বহুদিন থেকে মৃত অবস্থায় রুমে পড়ে রয়েছে। একজন মৃত মানুষ কখনই কিছুদিন আগে ঘটে যাওয়া মার্ডারের সাথে কোনো কানেকশন থাকতে পারে না। আনোয়ার কিলারকে খুঁজে পাওয়ার সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়। কিলার রীতিমতো তাদেরকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। অন্যদিকে আনোয়ারও হাল ছাড়ার লোক না, সে আবারও লাশের সাথে পাওয়া মূর্তিগুলো চেক করতে থাকে। চেক করার এক পর্যায়ে আনোয়ার লক্ষ্য করে মূর্তিগুলোর গায়ে খুব ছোট করে লেখা আছে HD। মূর্তির গায়ে সে সাইনের মাধ্যমে তারা মূর্তি নির্মাতা সুধাকরকে খুঁজে পেতে সক্ষম হয়। সুধাকর পুলিশকে দেখে বলে, আমি জানতাম আপনারা একদিন আমার কাছে আসবেন। সুধাকর তাদেরকে বলে বেশ কিছুদিন আগেই দুজন লোক এসে 5টি মূর্তি বানানোর অর্ডার দিয়ে যায়, যার কারণে তারা সুধাকরকে অনেক টাকাও দেয়। ঘটনা শোনার পর ক্যাথরিন সুধাকরকে বলে, আপনি কি আমাদেরকে ওই লোকগুলোর স্কেচ বানাতে সাহায্য করতে পারবেন? তখন সুধাকর বলে, আমি চাইলেও আপনাদেরকে সাহায্য করতে পারবো না, কারণ ওদের একজন আমার 2টি চোখ নষ্ট করে ফেলেছে। পুলিশ আবারও হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায়। তারপরে এক রাতে কিলার পুলিশ অফিসার শরৎচন্দ্রকে কিডন্যাপ করতে তার বাসায় চলে যায়। তবে এবার কিডন্যাপ করতে বেশ কষ্টই হয়, কারণ তাদের প্রচুর মারামারি করতে হয়। এরপরে সকালে একজন মহিলা ট্রেনে এসে কিডন্যাপ হওয়া শরৎচন্দ্রের লাশ রেখে চলে যায়। একের পর এক পুলিশ কিডন্যাপিং ও খুন হওয়া সত্ত্বেও কিলারকে ধরতে ব্যর্থ হওয়ায় ডিএসপি ক্যাথরিন সহ তার পুরো টিমকে সেই কেস থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ডিএসপি ক্যাথরিন এর জায়গায় নতুন অফিসার নিয়োগ করা হয়, যার নাম হচ্ছে ডিএসপি প্রকাশ। আনোয়ার তার মেয়ের হাতে একটি স্পিনার দেখে এক সময়ে সমালোচিত একজন কিলারের কথা মনে পড়ে যায়, যার অভ্যাস ছিল হাতের আঙ্গুল দিয়ে স্পিনার ঘোরানো। আর শরৎচন্দ্রের বাসায় একটি স্পিনার পাওয়ায় সে ওই ক্রিমিনাল সাইমনকে সন্দেহ করে। আনোয়ার পুলিশের মাধ্যমে সে সাইকো কিলারের ডিটেলস বের করতে সক্ষম হয়। সেখানে দেখে সাইমন তার নিজের বাবা মাকে নির্মমভাবে হত্যা করার কারণে সাইমনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আনোয়ার তদন্ত করে জানতে পারে সাইমন জেলখানা থাকতেই ফায়ার অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু আনোয়ারের মনে হচ্ছে সাইমন এখনো বেঁচে আছে, আর এই খুনগুলোর সাথে সাইমন কোনো না কোনো ভাবে জড়িত। আনোয়ার এনডিওকে সাইমনের ফটো দেখায়। ফটো দেখে সে জানায় ওই দিন ট্রেনে লাশ রেখে আসা সেই মহিলাটি সাইমন। সে তার লুক পরিবর্তন করে সেখানে মেয়ে সেজে গিয়েছিল। তারপর অফিসার প্রকাশ আনোয়ারকে চমকে দেওয়ার মতো একটি নিউজ দেয়। সে জানায় আজ সকালে সে সাইকো কিলার সাইমন ও তার পার্টনার সুইসাইড করে মারা গেছে। তাদের বডির পাশে একটি মূর্তি পাওয়া গেছে এবং সেখানে একটি সুইসাইড নোটও পাওয়া যায়। সেখানে তারা তাদের অপরাধের স্বীকার করে নিয়েছে। সাইমনের সুইসাইড নোটের স্বীকারোক্তি পেয়ে পুলিশ তখন ভেবেছে খুনগুলো সাইমনই করেছে। তবে আনোয়ারের মনে হচ্ছে এই দুজন ছাড়াও আরো লোক এইসব খুনের সাথে জড়িত রয়েছে, কারণ কোনো সাইকো কিলার কখনোই আত্মহত্যা করতে পারে না। এর পরের দিন সকালে সেই মূর্তি নির্মাতা সুধাকর আনোয়ারকে কল করে ডেকে বলে সেই লোকটি আবার এসেছিল আমার কাছে মূর্তি নেওয়ার জন্য, তবে এবার আমার মেয়ে তাকে দেখেছে। সুধাকর তার মেয়ের সাহায্যে সেই লোকটির স্কেচ বানাতে সক্ষম হয়। আনোয়ার স্কেচের লোকটিকে দেখে চমকে ওঠে, কারণ স্কেচের লোকটি হচ্ছে অনেক নাম করা একজন সাইকোলজিস্ট। তার নাম হচ্ছে ডক্টর বেঞ্জামিন। এরপরে আনোয়ার বেঞ্জামিন সম্পর্কে জানতে তার গ্রামের বাড়িতে যায়। বেঞ্জামিন খুব গরিব পরিবারে বড় হয়েছে, আর তার পরিবারের সদস্য হচ্ছে মাত্র 3 জন। বেঞ্জামিনের পরিবারে তার বাবা ও তার ছোট বোন রেবেকা ছাড়া আর কেউই ছিল না। একদিন বেঞ্জামিনের ছোট বোন রেবেকা অসুস্থ হয়ে পড়লে তার বাবা তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর রেবেকাকে চেক করার পর তার বাবাকে বলে আপনার মেয়ে তো প্রেগনেন্ট। এই কথা শুনে রেবেকার বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। রেবেকার বাবা তাকে জিজ্ঞাসা করে এসবের পেছনে কার হাত আছে, কিন্তু রেবেকা লজ্জার ভয়ে মুখ খুলে না। কিন্তু রেবেকার বাবা তাকে বুঝায় সে যদি তার সাথে ঘটে যে অন্যায়ের প্রতিবাদ না করে অপরাধী কালকে অন্য কারো জীবন একইভাবে নষ্ট করবে। রেবেকার তার বাবাকে সেই লোকটির নাম বলে। সেই লোকটি আর কেউ নয়, তাদের এলাকার ফাদার বেনেট। সবাই তাকে বেশ ভালো মানুষ হিসাবেই জানে, কিন্তু পর্দার আড়ালে তার এই নোংরা চেহারা লুকিয়ে রয়েছে। দর্শক, এখন আপনাদের প্রশ্ন জাগতেই পারে, তাহলে ডক্টর বেঞ্জামিন পুলিশকে টার্গেট করে এমন নির্মমভাবে হত্যা কেন করেছিল?
ছিল। অ্যাকচুয়ালি বেঞ্জামিনের বাবা থানায় পুলিশের কাছে সে ফাদার বেনেটের নামে কমপ্লেন করতে যায়। তখন সে থানায় দায়িত্ব ছিলেন আনোয়ারের ফ্রেন্ড এসিপি অনিল। অনিল বেঞ্জামিনের পরিবারকে সাহায্য করার বদলে উল্টো সে ফাদার থেকে ঘুষ নিয়ে ধর্ষণের অভিযোগ জোরপূর্বক বেঞ্জামিনের বাবার উপর চাপিয়ে দেয়। তারপর নিরপরাধ লোকটি নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে জেল কাটতে থাকে। আর এক সময় বেঞ্জামিনের বাবা নিজের মেয়েকে ধর্ষণের অপমান সইতে না পেরে জেলখানার মধ্যে আত্মহত্যা করে মারা যায়। বেঞ্জামিনের এত সুন্দর সুখী ফ্যামিলি নিমিষেই ধ্বংস হয়ে যায়। আনোয়ার বেঞ্জামিন সম্পর্কে বিস্তারিত জানার পর বুঝতে পারে বেঞ্জামিন আসলে প্রতিশোধ নিতেই পুলিশকে মারছে। তবে সে মাত্রা অতিরিক্ত ক্ষোভের কারণে কয়েকজন নিরপরাধ লোককেও মেরে ফেলেছে। এরপর তার নেক্সট টার্গেট হচ্ছে এসিপি অনিল। তারপর আনোয়ার অনিলকে ফোন করে সবকিছু খুলে বলে কি এসব খুন করছে আর কেনই বা করছে। অনিল সবকিছু শোনার পর আনোয়ারকে একটি জায়গায় আসতে বলে। অনিল আনোয়ারকে তার লোকেশন পাঠিয়ে দেয়। অন্যদিকে অনিলের কথা বলার কিছু টাইম পরেই আনোয়ারের ফোনে একটি আননোন নাম্বার থেকে মেসেজ আসে। সেখানে লেখা আছে যে আনোয়ার আমি এখানেই আছি, তুমিও চলে আসো। আনোয়ার সঙ্গে সঙ্গে সেই নাম্বারটি এনটিওকে পাঠিয়ে দেয়। আনোয়ার এসিপি অনিলের লোকেশনে গেলে সেখানে সে অনিলের মোবাইলটি পড়ে থাকতে দেখে, কিন্তু অনিলকে সে কোথাও খুঁজে পায় না। আনোয়ারের বুঝার বাকি ছিল না বেঞ্জামিন অনিলকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এনটিও সেই নাম্বারটি ট্র্যাক করে লোকেশন খুঁজে পায়। বেঞ্জামিন অনিলকে প্রায় মারতে যাচ্ছিল, এমন সময় সেখানে পুলিশ চলে আসে এবং বেঞ্জামিনকে পুলিশ আটক করে নিয়ে যায়। বেঞ্জামিন ধরা পড়ে যাওয়ার পরও পুলিশের কাছে কোনো স্টেটমেন্ট দেয় না। আর এই পর্যায়ে মুভির আরও কিছু সাসপেন্স রিভিল হয়। আমরা জানতে পারি কিছু বছর পূর্বে যখন জেলের মধ্যে ফায়ার অ্যাক্সিডেন্ট হয় তখন সাইমন আর বেঞ্জামিন প্ল্যান করে ফাদার বেনেটকে হত্যা করে আগুনে পুড়িয়ে দেয়, যার কারণে পুলিশ বুঝতেই পারেনি এটা ফাদার বেনেটের বডি। আর পুড়ে যাওয়া লাশ সাইমনের দাবি করে। পুলিশ ভাবে সাইমন মারা গেছে। ওইদিকে আনোয়ার বেঞ্জামিনকে বলে তোমার আরো একজন অপরাধী অর্থাৎ অনিল এখনো বেঁচে আছে, তুমি অনিলকে এখনো মারতে পারোনি। এরপর বেঞ্জামিনকে কোর্টে নিয়ে যাওয়ার পথে অনিল প্ল্যান করে রাস্তায় বেঞ্জামিনকে এনকাউন্টার করে মেরে ফেলে, কারণ তার অকর্মের কথা যেন কোর্ট না জানতে পারে। অন্যদিকে অনিল বেঞ্জামিনকে মেরে তার পথের কাটা ক্লিয়ার ভেবেছে। ঠিক তখনই তার বাসায় কলিং বেলটি বেজে ওঠে। অনিল দরজা খুলতেই একটি মেয়ে দেখতে পায়। এরপর কিছু টাইম পরে আনোয়ার অনিলের সাথে দেখা করতে আসে। সেখানে আনোয়ার দেখে অনিলের বাসা থেকে একটি মেয়ে বের হয়ে যাচ্ছিল। আনোয়ার রুমে প্রবেশ করে দেখে অনিলের লাশ পড়ে আছে। আনোয়ার বুঝতে পেরেছে কিছুক্ষণ আগে যে মেয়েটি বাড়ি থেকে বেরোচ্ছে সে আসলে অনিলকে মার্ডার করেছে, আর সেই মেয়েটি হচ্ছে বেঞ্জামিনের বোন রেবেকা। আনোয়ার বাইরে গিয়ে মেয়েটিকে রেবেকা বলে ডাক দেয়। রেবেকা একবার পেছন ফিরে তাকিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। কোনো প্রকার গান, আইটেম সং, কোনো রোমান্টিক সিন ছাড়াই এমন অসাধারণ মুভি হতে পারে আনজাম পাথিরা তার অন্যতম প্রমাণ। দর্শক, শেষ করছি এই পর্ব। কেমন লাগছে এই পর্ব কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে। ধন্যবাদ।